গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে যুবদলের সমাবেশ। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। হাসপাতালে এসে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেন শেখ হাসিনা। পা হারানো সাক্ষীর জবানবন্দি। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, টিআইবির গবেষণা প্রতিবেদন। রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন। 1 মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ঢাকা। টেকসই সমাধান নয় বলছেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে যুবদলের সমাবেশ। বিকেল 3:30টায় কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে 24-এর বিপ্লবে নিহত যুবদলের 78 শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হবে। সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন সকাল থেকেই। সমাবেশ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে স্লোগানে। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোনায়েম মুন্না। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। আমরা যাচ্ছি তার কাছে। বাবলু, ফারুক, আজকের যেই যুবদলের যেই সমাবেশ সেটি বেলা 3:30টায় শুরু হয়েছে। আপনি দেখতে পেয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছেন এখানে। এছাড়া স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এসেছেন। আমি এর আগেও যেমনটা জানিয়েছি যে আসলে আজকের যেই জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির যে অঙ্গ সংগঠন যুবদলের যেই সমাবেশ সেটি আজকের এখানে রমনার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে সেখানে শুরু হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন শহীদ পরিবারের সদস্যরা এখানে বক্তব্য রাখছেন। বিশেষ করে যেই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যুবদলের, অর্থাৎ 78 জন পরিবারের সদস্যদের এখানে সম্মাননা দেওয়া হবে আজকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে যে স্টেজ সাজানো হয়েছে সেখানে শুধু শহীদ পরিবারের সদস্যদের এখানে রাখা হয়েছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সামনে নিচে যে মঞ্চ করা হয়েছে মঞ্চের সামনে সারিতে তারা অবস্থান করেছেন। তো এখন আপনি জানেন যে আজকের যেই যুবদলের যেই সমাবেশ সেটি বৈরী আবহাওয়ার কারণে রমনার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে একটি অডিটোরিয়ামের মতো করে সেখানে সাজানো হয়েছে। এখানে কর্মসূচি যেই সমাবেশ এখানে হচ্ছে, কিন্তু বাইরেও নেতাকর্মী যারা রয়েছেন তারা এসেছেন। এছাড়া সারা দেশ থেকে জেলা এবং মহানগরের শীর্ষ নেতারাও এখানে অংশ নিয়েছেন। তো বিশেষ করে আজকে আমরা যুবদল সভাপতির সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের কর্মসূচি মূলত শহীদ পরিবারদের সম্মাননার দেওয়াটার দিকে তারা ফোকাস রাখতে চান। তারা বলছেন যে শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, বিগত 17 বছর ধরে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে যে যুবদলের যেই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা সেটিও তারা এখানে তুলে ধরবেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যেটা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আজকে সারা দেশের যুবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন। তো এখন স্মৃতিচারণ করছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত এবং শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য একজন বক্তব্য রাখছেন। আপনি জানেন যে যুবদলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সারা দেশ থেকে প্রায় 2 শতাধিক নেতাকর্মী তাদের নিহত হয়েছে। এর মধ্যে প্রায় 17 জন 78 জনকে তারা এখানে সম্মাননা এবং নগদ অর্থ প্রদান করছেন। তো আজকের এই কর্মসূচিতে হয়তো বিকাল 5টার দিকে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এর আগে বিএনপি মহাসচিব বক্তব্য রাখবেন। আপনি জানেন গতকালকে ছাত্র দলের যে কর্মসূচি ছিল সেখান থেকে এই যে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণার পাশাপাশি বিএনপি মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন বিষয়ে তারা আহ্বান জানিয়েছেন সরকারকে। হয়তো আজকেও এই সমাবেশ থেকে তারা নির্বাচন বিষয়ে পুনরাবৃত্তি করবেন। ফারুক, বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে যুবদলের সমাবেশের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। এদিকে যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান 6টি সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয় আলোচনা হয়েছে। বিএনপি 19টির মধ্যে 12টিতে একমত হয়েছে, আর 7টিতে দিয়েছে নোট অব ডিসেন্ট। সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন,
জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানানো হবে। এ সময় ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওনার উত্তর ছিল এটা, কিন্তু ওখানে উপস্থিত কোনো একজনের মুখ থেকে আমার কানে শোনা। উনি বলছেন যে উনি কিসের এমপি, এমপি তো আমি, ওনাকে তো আমি এমপি বানাইছি। এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যেন প্রকৃত জনপ্রতিনিধি হন, তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি। কোনো সরকারি কর্মচারী যেন তার প্রতি বিরূপ কোনো শব্দ ব্যবহার না করে, কারণ তাকে অসম্মান করার অর্থ কিন্তু ওই তার কনস্টিটিউশনের মানুষকে অসম্মান করা, যদি তিনি প্রতিনিধি হন। এখানে হলো প্রশ্নটা। সবুজ পাসপোর্ট, আমিও কিন্তু গত 12 বছর যাবৎ সবুজ পাসপোর্ট ব্যবহার করছি এবং এই সমস্যা আমিও ফেস করেছি। আমি 3বার 5 বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছি। তারপর চতুর্থবারের জন্য আমাকে 18টি প্রশ্নের উত্তর পাঠানোর জন্য কিন্তু ইমেল করতে হয়েছে। এখন হয়তো আরো বেশি এই সমস্যা হবে সামনে। একটি কথা শুধু আমি এখানে বলবো, আমি কাউকে দোষ দিতে পারি না। আমি কাউকে দোষ দিতে পারি না এই জন্য যে আমরা আমাদেরকে এই অবস্থানে নিয়ে গেছি। আমাদের কোনো কাগজ বিশ্বাসযোগ্য না পৃথিবীতে, কারণ এমন পারফেক্ট নকল আর কেউ করতে পারে না। একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে দুবাইয়ে, ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে তার ভিসা। শি ইজ অ্যাকচুয়ালি এ মেইড, কারণ সব কাগজপত্র তার MBA সার্টিফিকেট সহ সব অরিজিনাল কাগজ দিয়ে তার ভিসা হয়েছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে একটি প্রশ্ন আছে, একটু লম্বা হয়ে যাচ্ছে আমার বক্তব্য, এটা দিয়ে আমি শেষ করব। সেটা হলো যে যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগরে, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম। দেশে ফেরত আসেন, আমরা তাকে ভিকটিম হিসাবে আমরা তাকে সহানুভূতির বন্যায় ভাসিয়ে দিই, সেটা ঠিক আছে। কিন্তু আমরা কখনোই নজর দিই না যে উনি কেন ওখানে পৌঁছতে পারলেন, কেন উনি একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারলেন। এই প্রশ্নের উত্তর আমাকে তৈরি করতে হবে। তিনি ভিকটিম, তিনি কিন্তু আইনও ভেঙেছেন, এবং তার এই আইন ভাঙার পেছনে আরো কিছু মানুষ আছে, আরো শক্তিশালী, যারা আইন ভেঙেছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা, এটা দূর হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ছিলাম সেখানে। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 23 আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে তার, ফিরবেন পরের দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। অন্যান্য কর্মসূচির পাশাপাশি 24 আগস্ট ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির সাথে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে পাক পররাষ্ট্র সচিব আমনা বালুচ সফর করেন ঢাকা। বৈঠক করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টদের সাথে। জুলাই আগস্ট আন্দোলনে হাসপাতালে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট এর নির্দেশ দেন খোদ শেখ হাসিনা। ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দিয়েছেন একদিনে 2 সাক্ষী। এর মধ্যে রয়েছেন যাত্রাবাড়ি পারভিন ও পা হারানো এক সাক্ষী। সকালে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন আবদুল্লাহ আল ইমরান। জানান, শেখ হাসিনার এমন নির্দেশের পর বন্ধ হয়ে যায় পা হারানো শিক্ষার্থীর চিকিৎসা। পায়ে পচন ধরার পরও তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় দেরিতে। ওই সাক্ষী আরও বলেন, তাকে রিলিজ করে অন্য হাসপাতালে নিতে চাইলেও দেয়া হয়নি।
এর আগে সকাল 9টায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরু হয়। আগামী 6 আগস্ট এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। পারভীন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। আগামী 1 মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে দাবি তোলেন জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যরা। এই সময় বক্তারা বলেন, পরিবর্তনের আশায় রক্ত দেয়া হলেও সংস্কার না হওয়াতে প্রতারিত হচ্ছে জাতি। টিয়ারশেল, গুলি, সাউন্ড গ্রেনেড সব তুচ্ছ করে আন্দোলনকারীরা যখন জবাব দিচ্ছেন পুলিশি সহিংসতার, উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ এগিয়ে আসেন আন্দোলনকারীদের সহায়তায়। আচমকা গুলিতে প্রাণ হারাতে হয় মুগ্ধকে। তার মৃত্যু মারাত্মক আলোড়ন তুলে আন্দোলনে। শহীদ মুগ্ধ স্মরণে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে উদ্বোধন হলো মুগ্ধ মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুগ্ধের বাবা ও আহত নিহতদের পরিবারের সদস্যরা। পরে তারা ব্যক্ত করেন সেই সময়ের দুঃসহ সময়ের স্মৃতি। ক্ষোভ ঝাড়েন জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীর গতিতে। যদি তাদের বিচার সম্পন্ন না হয়, সেটি নতুন বাংলাদেশের জন্য সবথেকে বড় অভাগা একটি বিষয় হবে। আমরা দিল্লির দাসত্ব আর মেনে নিব না, তদ্রূপভাবে আমেরিকার দাসত্ব আমরা মেনে নিব না। ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সেই সংস্কারগুলো আসলে না হলে বা জাতি বারবার প্রবাহিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। আজকে ভয়ঙ্কর সমস্ত দানবরা এখনো প্রশাসনে আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ ঘুষ দুর্নীতি কমে নাই, কোনো বেড়েছে গিয়ে। ভয় কেন হবে এটা? প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা বেগম বলেন, সংস্কার না হলে জুলাই আন্দোলন বৃথা যাবে। রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে সংবিধানের নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। ফরিদা বেগম আরও বলেন, ফেসিবাদের বীজ যেখানেই আছে সেখান থেকে উপড়ে ফেলতে হবে এবং ওই ফেসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। অসহযোগ আন্দোলন ঘিরে 24-এর আজকের দিনে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা, সংঘর্ষ আর দাবির ঝড়। একদিকে ছাত্রদের এক দফা, অন্যদিকে ক্ষমতায় থাকার লড়াইয়ে পাল্টা অবস্থান নেয় সরকার। রাজধানীর অলিগুলি রূপ নেয় সহিংসতার মঞ্চে, যা ছড়িয়ে পড়ে সারা দেশে। এদিন ঝরে যায় 95 প্রাণ। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। সেদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঢাকা। সাউন্ড গ্রেনেড আর গুলির বিকট শব্দে শহর জুড়ে আতঙ্ক। জুলাইয়ের শেষ 2 সপ্তাহে হাসিনা সরকার হাজারো প্রাণ ঝরালে দেয়ালে পিঠ ঠেকে যায় ছাত্র জনতার। এই পতাকা আবার সবুজ হবে যখন এই খুনিদের বিচার হবে। একদিকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, অন্যদিকে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের নামতে নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সঙ্গে আরও কঠোর হয় পুলিশ। সন্ত্রাস ও ইজ্জত সৃষ্টিকারীদের আস্ফালন
আমরা সহ্য করব না। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। 4 আগস্ট সকালে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা, আর আওয়ামী লীগ কর্মীরা বিএসএম-এমইউর সামনে। দুপুর গড়াতেই দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর, যাত্রাবাড়ি, শনিরাকড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, 16 বছরের ভয় কাটিয়ে কথা বলতে শিখুন। গোটা প্রগতি সরণি দখলে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে রামপুরায় বাধে দফায় দফায় সংঘর্ষ। এক দফার উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। ত্রিমুখী সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল। দিনভর অন্তত 95 জন নিহতের সংখ্যা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কারফিউ সহ 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনে 1 দফার বীজ নিহিত ছিল 9 দফায়। পদে পদে ঝুঁকি নিয়ে যার নেপথ্যে কাজ করেছেন একদল অকুতভয় তরুণ। তাদের কয়েকজনের কাছ থেকে গল্প শুনেছেন জুমাদুল বিদা। আমরা শুনতেছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইতে পারে, কারফিউ জারি হইতে পারে। আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলন চলতে থাকে। চ্যালেঞ্জ ছিল আন্দোলন চলমান থাকার কর্মসূচি ঘোষণাটা মিডিয়ায় পৌঁছানো। তো সে আলোকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং 9 দফার যে খসড়া, সে খসড়া নিয়ে আমরা বসেছিলাম। এখান থেকে উপরে বসে মূলত আব্দুল কাদেরকে ফোন দেওয়া, সে 9টা পয়েন্ট নোট নাই। তো কয়েকটা ব্যাপার আমরা প্ল্যান এ বি ভাগ করি, হয় এইটা নয় এইটা, 2টা পয়েন্ট এরকম ছিল। ওই 2টাতে সে তার রিকমেন্ডেশনটা দেয়, তারপর আমরা আবারও মিটিং বসি। তো সাদিক ভাই ওইখান থেকে মাঝে মাঝে কিছু পয়েন্ট ওই আসিফকে পাঠাইছিল যে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো, যাতে করে আরও কয়েকজন সমন্বয়কে পাঠাইছে, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো যাতে করে আন্দোলন কঠিন হলে আমরা অ্যাডভান্স কোনো মুভমেন্টে গেলে এই দাবিগুলো আমরা জানাতে পারি। নাহিদ, আসিফ, বাকের 3 জন হচ্ছে গুম অবস্থায় আছে, তাদের ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি না। আবার এদিকে হাসনাত, সার্জিস আর হচ্ছে হাসিব, এই 3 জন হচ্ছে গভর্নমেন্ট মোটামুটি তাকে কন্ট্রোল করে মোটামুটি চাপে রাখার চেষ্টা করতেছে। তখন আমাদের মাথায় তখন মাঝে চিন্তা করলাম তাহলে আমরা এক কাজ করি, এখন থেকে 59 সমন্বয়ের বিবৃতি দেয়। ফলে এই 6 জনকে বাদ দিয়ে 65 জনের সমন্বয়ক ছিল, কিন্তু ওইখান থেকে বাকি 59 জন নিয়ে আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত নিচ্ছি, এই ধরনের রিপ্লাই। ফলে মিডিয়া বিশ্বাস করতে শুরু করে এবং সেভাবেই হয়। এবং ইন্টারেস্টিংলি গভর্নমেন্টও অবাক হয়ে যায় যে এই 59 জন বসতেছে এদেরকে বের করি। বাস্তবে হচ্ছে আমরা আসলে কোথাও বসি নাই। আমরা 9 দফা যখন আমাদের টাইপ করা শেষ, এখন প্রিন্ট দিতে যাব, তো ওই মানে এটা পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তারপর আমরা 2টা বাইক নিয়ে এখানে বাংলা মোটর এই জায়গায় গিয়ে আমরা প্রিন্ট করি প্রায় 60-70 কপির মতো। এবং প্রিন্ট করার পরে সবার আগে আমাদের মিডিয়ায় এই প্রিন্ট কপিগুলো পাঠাইতে হবে, 9 দফার যে প্রেস লিস্ট এটা পাঠাইতে হবে। এবং একই সাথে তখন আব্দুল কাদেরকে আবার ফোন দেওয়া হয়, তার থেকে একটা ভিডিও নেওয়া হয়। ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্যানড্রাইভে করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা তখন এই 9 দফাটা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন 9 দফাটা পৌঁছে দিই। পুরো বলা চলে এই রুমটা একটা আমাদের স্মৃতি বিজড়িত জায়গা। অনেক ক্ষেত্রে আমরা ইমোশনাল হয়ে যেতাম যখন একদম দেখা গেছে পারতেছি না, যখন শহীদের লাশ কথা শুনতাম, যাত্রাবাড়িতে 100 ভাই শহীদ হয়েছে, রামপুরা, বাড্ডা, মিরপুরা, তখন মানে ভেতর থেকে খুব খারাপ লাগতো। তখন জায়নামাজ এখানে শেষ দিয়ে আমরা দাঁড়িয়ে যেতাম। আপনি দেখে থাকবেন ওই শেষের দিকে 3-4 দিনে অনেকগুলো কমিটি একসাথে পাবলিশড হয়, যে সমন্বয় কমিটি। তখন আমাদের চিন্তা ছিল যে আন্দোলন স্থগিত করার যখনই ঘোষণা দিবে, যারা ঘোষণা তাদেরকে বাদ দিয়ে যারা অ্যাক্টিভ থাকবে সবাইকে নিয়ে আমরা একটা সমন্বয় প্ল্যান ঘোষণা দেবো, যাতে করে তারা সমন্বয়িক পরিচয়ে ফেস করতে পারে এবং আন্দোলনটা কন্টিনিউ করা যায়। মোটামুটি প্রায় সারা দেশের জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। গবেষণা প্রতিবেদনে এমন দাবি করেছে টিআইবি। সংস্থাটির দাবি, 1 বছরে প্রত্যাশিত সংস্কার হয়নি বিচার বিভাগে, এখনও দলীয় বিবেচনায় হচ্ছে নিয়োগ।
আর এই প্রতিবেদনটি তৈরি করেছেন টিআইবি এর আগে প্রকাশ করে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর ১০০ দিনের ঘটনাপ্রবাহের পর্যবেক্ষণ। সোমবার প্রকাশ করা হলো ১ বছরের মূল্যায়ন। গুণগত গবেষণা পদ্ধতিতে করা টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের নানা কাজের অগ্রগতি সহ বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন পরিপত্র, অধ্যাদেশ, সংবাদপত্র, প্রবন্ধ ও রাজনৈতিক দল সহ নানা অরাজনৈতিক গবেষক ও প্রতিষ্ঠানের প্রবন্ধের আলোকে তৈরি গবেষণায় সরকারের সিদ্ধান্তহীনতা, প্রশাসন পরিচালনায় দুর্বলতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি পেয়েছে টিআইবি। বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয় গবেষণায়। পরিবর্তন হয়নি দেশের মৌলিক রাজনৈতিক সংস্কৃতির। দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য তৈরি প্রক্রিয়া নিয়ে কোনো ক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কোন কোন প্রস্তাব আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তার কোনো ব্যাখ্যা ছিল না। কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে তার মানদণ্ড পরিষ্কার ছিল না। এছাড়া আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলা, ঢালাও প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুরের মতো ঘটনায় বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, একথাও বলা হয় গবেষণায়। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের দায় মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে। অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এই সব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। পরে টিআইবির নির্বাহী পরিচালক উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন বড় দল ও সহযোগীদের কর্মকাণ্ড নিয়েও। জোর দেন ঐকমত্য হওয়া সংস্কার বাস্তবায়নের উপর, না হলে ঘনীভূত হতে পারে রাজনৈতিক সংকট। অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, বাদানুবাদ হয়েছে, কিন্তু এক ধরনের যে শিষ্টাচার সহ ইতিবাচক পরিস্থিতি বজায় থেকেছে এবং সকলের মধ্যে সংস্কারের সম্ভাবনা, সংস্কারের প্রতি অঙ্গীকার, সেগুলো দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। টিআইবির আশা এই গবেষণা ১ বছরে সুশাসনের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেবে অংশীজনদের। ২ দফায় আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি দৃষ্টান্ত বিরল। এবং আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। একটি মামলার কাজে গতকাল তিনি চট্টগ্রাম যান, এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর আজ দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে, সেখান থেকে মরদেহ উদ্ধারের পর নেওয়া হয় সিএমএইচে। চিকিৎসক ও স্বজনদের ধারণায় স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান ছাড়াও ছিলেন রাষ্ট্রদূত। আমরা একসাথে আসছি, একই ফ্লাইটে আসছি। তারপরে ওনার আছে, শারীরিকভাবে উনি অত সুস্থ ছিলেন না, আগেও ডায়াবেটিস আছে আর সমস্যা আছে, তো উনি এখানেই থাকবেন বলছিলেন। এই জন্য আমার সাথে আবার কথা হয়নি, কথা হয়েছে আমাদের আরেকজন কলিগের সাথে। তো এখন বুঝতেছি না, মানে এখান পর্যন্ত উনি অসুস্থ হন নাই, সুস্থই ছিলেন। মনে হচ্ছে দেখে যে আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ পাশে বসে থাকলেও দেখা যায় যে সে অনেকে জানতেও পারে না যে সে একটা পেশেন্ট চলে গেল। এটা স্ট্রোক, হ্যাঁ, স্ট্রোক ছাড়া আর কি হবে, এটা স্ট্রোক ছাড়া। ৫ আগস্টের পর থেকে ১ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, আইনশৃঙ্খলার উন্নয়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে, নির্বাচন নিয়েও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো আতঙ্ক নেই, পুলিশের লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানান তিনি। কে অংশ নিবে, কে অংশ নিবে না, এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো কাজগুলো দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। 2025-26 কর বছরের ই রিটার্নের উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরকে তিনি তাগিদ দেন সুনাম ধরে রাখার। আমরা অ্যাওয়ারনেস করা, মিডিয়া প্রচার করা,
পজিটিভ দিকে দেখবেন, হয়তো নিটিগিটি থাকতে পারে, কিন্তু ভুলটা একটু কম দেখেন। গ্লাসের অর্ধেক সাইডটা না দেখে খালি সাইডে যেখানে পানিটা আছে ভর্তি ওটার দিকে তাকান, তখন দেখবে কিছুই দেখেন না। দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। তুলা, গম, সয়াবিন ও এলপিজির আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে ঘাটতি কমাতে আগ্রহী ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে উপযুক্ত পরিবেশ ও প্রতিযোগিতামূলক দামের নিশ্চয়তা চান তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ টেকসই সমাধান নয়। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের পোশাক খাতের অন্যতম প্রধান কাঁচামাল তুলার প্রায় শতভাগই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম-এর হিসাবে 2024 সালে যার পরিমাণ ছিল 84 লাখ বেল, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্রের যোগান ছিল 10% নিচে। তাই নতুন বাস্তবতায় মাস 6 মধ্যে সে দেশের হিস্সা অন্তত 25% নিতে চায় সংগঠনটি। আমি আমার কোম্পানির জন্য তুলা আমেরিকা থেকে ইম্পোর্ট করা বাড়িয়ে দিয়েছি। বিটিএম-এর সহসভাপতি বলছেন, দেশটি থেকে আরও বেশি তুলা আমদানির সুযোগ রয়েছে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে প্রতিযোগিতামূলক পরিবেশ। একমাত্র ইউএসই যেই দেশ যেখান থেকে আমরা তুলা ইম্পোর্টও করি, কাপড়ও বিক্রি করি, তার মানে তার সাথে আমার ইন্টারেস্ট কিন্তু বোথ ওয়ে। আমরা ইউএসএ থেকে তুলা ইম্পোর্ট বাড়াতে পারবো যদি আমাদের এক্সপোর্ট ইউএসএতে গ্রোথ থাকে, কারণ ওই প্রোডাক্ট বানানোর জন্য আপনার তুলার প্রয়োজন হবে। আর এতে অন্য কোনো দেশের সাথে আমাদের কোনো ব্যবসায়িক ঘাটতি হওয়ার সম্ভাবনা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবশেষ অর্থবছরে $2 বিলিয়ন পণ্য আমদানি হলেও তাগিদ রয়েছে সেই অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর। যেমন বছরে দেশে প্রায় 80 লাখ টন গম আমদানি হলেও বড় উৎস রাশিয়া ও ইউক্রেন। তাই পণ্যটি সেদেশ থেকে আমদানি করা গেলে কমে আসবে বাণিজ্য ঘাটতি। এছাড়া এলপিজি ও সয়াবিন বীজ আমদানি বাড়ানোর চুক্তিও করেছেন ব্যবসায়ীরা। তাদের মতে বেসরকারি খাতকে আগ্রহী করতে পাশে থাকতে হবে সরকারকেও। সব কিছু কিন্তু আমেরিকা থেকে আনা যাবে না, যে সমস্ত আলোচনা হয়েছে আনা যাবে না, এই কারণে যে ফ্রেট অনেক বেশি হয়ে যাবে। এবং এই সমস্ত কমোডিটি বাল্ক আইটেমের ফ্রেট বেড়ে যাওয়ার মানে হলো প্রাইস অনেক গুণে কিন্তু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুলি ওয়ার্কআউট করতে হবে, চিন্তা করতে হবে কী আনা দরকার, কতটা আনা দরকার, কীভাবে আনতে হবে। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় যাচাই বাছাই ও মূল্যায়ন না করে আমদানি বাড়ালে তা ঝুঁকি বাড়াতে পারে সার্বিক বিচারে। এখন যেভাবে আমাদের ট্রেড নেগোসিয়েশন করতে হচ্ছে, তাতে আমাদের অনেক বেশি পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রার ব্যয় করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধি করতে গিয়ে, এবং তার অনেকগুলোই হয়তো আমাদের জন্য কম্পিটিটিভ, প্রাইস কম্পিটিটিভ তো নাই, কোনো ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদে বৈদেশিক লেনদেন বা বিনিময় হারের ক্ষেত্রে তার একটা নেতিবাচকও প্রভাব পড়তে পারে। এরই মধ্যে 2.25 লাখ টন গম ও 25টি বোয়িং কেনার ঘোষণা দিয়ে ঘাটতি কমানোর উদ্যোগ এসেছে সরকারিভাবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।